ইএমএফ সমীকরণ ইজি সমান সমান 5p zn ডিভাইডেড বাই 6c তাই তো এটা শিখছিলাম। আর ইজি সমীকরণ মানে কিভাবে তৈরি করেছিলাম, EL প্লাস বাকি সব কি যোগ, তাই তো। আর সাথে যদি ভিভি ভোল্টেজ থাকে, ব্রাঞ্চ ভোল্টেজ, তাহলে হবে, নয়তো না। আচ্ছা, তো কিছু আমরা অঙ্কের প্রয়োগ দেখছিলাম, কাউকে বুঝছেন? আমরা কিছু বেসিক জিনিস দেখছিলাম, আজকে আমরা কিছু এই কলমটা পাচ্ছিল তোমার। প্রথমে দেখো, জেনারেটরের গতদিন আমরা শিখছিলাম কি এই অংশ দিয়ে কাজ নাকি, হ্যাঁ এই অংশটুকু না, অঙ্কের মধ্যে আমাদের এই অংশটুকু ছিল না, যে এই সাইডে আমাদের আউটপুট অংশ, এদিকে কি অংশ বলো তো, ইনপুট অংশ। আচ্ছা, এখন এইটা আমরা জানি যে মেকানিক্যাল আমরা ইনপুট দেব, আর এখানে কি পাবো, ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। এটা তো আমরা জানি জেনারেটর কি করে, যে আমরা মেকানিক্যাল ইনপুট দিই আর ইলেকট্রিক্যাল আউটপুট কি পাই, তাই তো। এখন কথা হচ্ছে যে মেকানিক্যাল ইনপুট তো আসলে মানে এখানে যে আমাদের মোট আর্মেচারটা ঘোরে, মানে এখানে যে আর্মেচারটা থাকে সেটা যে ঘোরে, সেটা তো এমনি এমনি ঘুরে না, তাই তো। এমনি এমনি কি ঘুরে, তাহলে এর আগে আমাদের সার্কিটের আরো একটু অংশ আছে। তো সেই অংশটা কি, সেই অংশটা হচ্ছে এই জায়গাটা আমাদের প্রাইম মুভারের সাহায্যে, কিসের সাহায্যে বলো তো, প্রাইম মুভারের সাহায্যে মেকানিক্যাল ইনপুট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল ইনপুট দেব এবং সার্কিটের এই ইলেকট্রিক্যাল অংশ, এখন এইখানে কি করবে, প্রাইম মুভারের সাহায্যে এখানকার আর্মেচার ঘুরবে, ঘুরে এখানে ইলেকট্রিক্যাল তোমার পাওয়ারটা ডেভেলপ হবে, হওয়ার পরে এখানে এসি কারেন্ট উৎপন্ন হবে। এর মধ্যে কমিউটেটর থাকে, সেই কমিউটেটরের সাথে এসি কে কিসে কনভার্ট করবে, ডিসি কারেন্টে দিয়ে, তারপরে এদিক দিয়ে আমাদের এখানে একটা আর্মেচারের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তারপরে এখানে আমাদের কি পাবো, আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। ঠিক আছে, এইভাবে আমাদের জেনারেটরটা আসবে। তাহলে এখন খেয়াল করো, এই যে এই অংশটাই আমাদের একটা লস হবে, এখানে আমাদের কি হবে, লস হবে। সেই লসটাকে বলছি আমরা স্ট্রে লস। কি লস বলছি বলো তো আমরা, স্ট্রে লস, বুঝছো। এখন এই স্ট্রে লসের মধ্যে আবার কি কি আছে, তো দেখো তাহলে কি কি আছে। এখন মূলত এই স্ট্রে লস দুই প্রকার। কয় প্রকার বলো তো, দুই প্রকার। একটা হচ্ছে আয়রন বা কোর লস। কি লস, আয়রন বা কোর লস। কোর লস, তাই তো। এই কোরটা মূলত আয়রন দিয়ে তৈরি, আয়রন মেটাল, এই জন্য এটাকে আয়রন লসও বলা হয়। তাহলে আয়রন বা কোর লস, আরেকটা মেকানিক্যাল লস। ঠিক আছে, কি লস, আরেকটা মেকানিক্যাল লস। তো এই আয়রন বা কোর লস আবার দুই প্রকার। একটা হচ্ছে এডি কারেন্ট লস, আরেকটা হচ্ছে হিস্টেরেসিস লস। আরেকটা কি লস, হিস্টেরেসিস লস। ওকে, আর মেকানিক্যাল লসও দুই প্রকার। মেকানিক্যাল লসও কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে ব্রাশ এন্ড বেয়ারিং লস, ব্রাশ এন্ড বেয়ারিং লস। আরেকটা হচ্ছে এয়ার ফ্রিকশন লস। বুঝা গেছে? তাহলে এই যে এখানে যে লসগুলো হবে সেটা কি, একবারের নাম কি, স্ট্রে লস। ঠিক আছে, কি নাম একবারে, স্ট্রে লস। এই স্ট্রে লস হবে দুই প্রকার। একটা কোর লস, তো এই কোরটা আয়রন মেটাল দিয়ে তৈরি, এজন্য এটাকে পাশাপাশি আয়রন লসও বলা হয়। যেটাকে আবার দুই ভাগে ভাগ করা আছে, এডি কারেন্ট লস আর একটা কি, হিস্টেরেসিস লস। আর এই যে মেকানিক্যাল লসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা এয়ার ফ্রিকশন লস আর একটা কি, ব্রাশ এন্ড বেয়ারিং লস। তো এয়ার ফ্রিকশন লস, আমরা জেনারেটরের ভিতরে কিছু এয়ার গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থাকে, সেখানেও কিছু লস ঘটে, এটাকে কি বলা হয়, ঘর্ষণে এয়ার ফ্রিকশন লস। আর ব্রাশ এন্ড বেয়ারিং মানে তো বোঝোই, যে বেয়ারিং টিয়ারিং বা ব্রাশের কারণে যে লসগুলো হয়ে থাকে পাওয়ার, সেটাকে বলা হচ্ছে ব্রাশ এন্ড কি লস, বেয়ারিং লস। এখন এবার একটু জানতে হবে যে এডি কারেন্ট লস আর একটা কি, হিস্টেরেসিস লস, এই লসগুলো কি। এখন যদি বই দেখো, তাহলে বইয়ে বের করবা একদম শুরুতে, জেনারেটরের শুরুতে। তো এই যে এখানে পাবা যে এডি কারেন্ট লস আর একটা কি, হিস্টেরেসিস লস। কি এই যে এডি কারেন্ট লস আর একটা কি, হিস্টেরেসিস লস কি। ঠিক আছে, এখন এটা কি, তো বলছে দেখো যে একটি ডিসি জেনারেটর হিস্টেরেসিস লস, একটি কি, একটি ডিসি
জেনারেটর হিস্টেরিসিস লস এবং তো তাহলে হিস্টেরিসিস লসে আসো প্রথমে বলছে ডিসি জেনারেটর হিস্টেরিসিস লস ঘটে মূলত আর্মেচার ও ফিল্ড করে বরাবর চুম্বককরণ ও অচুম্বককরণের মাধ্যমে, তাই না? তো বলছে এই যেখান থেকে মূলত শুরু যে মানে সহজ ভাবে একটু লেখা নেই, ঠিক আছে? বলছে কোনো কন্ডাক্টরকে কোনো ম্যাগনেটিক ফিল্ডে ঘোরানো হলে এতে ভোল্টেজ ইনডিউস হয়। তো আমরা গতদিন শিখছি না যে এই দুই পাশে আমাদের একটা নর্থ পোল আর একটা কি বলতো সাউথ পোল। তো এখানে আমাদের কন্ডাক্টরের ফলে এই জায়গায় আমাদের কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটাকে আমরা কি বলি ফ্লাক্স, তাই তো? ফ্লাক্সকে প্রকাশ করি কন্ডাক্টরকে কোনো ম্যাগনেটিক ফিল্ডে কি হলে ঘোরানো হলে ভোল্টেজ ইনডিউসড হয়। তাহলে এটার মধ্যে যদি ঘোরানো হয় কন্ডাক্টরকে, তাহলে এভাবে যদি ঘোরাতে থাকি তাহলে এখানে কি ইনডিউস হবে? ভোল্টেজ ইনডিউসড হবে। তো এখন এই ভোল্টেজ ইনডিউসড হলে কি হবে? বলছে যে যেহেতু কোর ম্যাটেরিয়াল এক ধরনের কন্ডাক্টর, এই কারণে কোরেও অল্প পরিমাণ কি প্রবাহিত হয় বলতো কারেন্ট প্রবাহিত হয়, তাই ঠিক আছে? তাহলে এডি কারেন্ট লসটা কি বুঝছো? আর তাহলে এডি কারেন্ট লস আমরা বলেছি এই গেল এডি কারেন্ট লস। আর হিস্টেরিসিস লসটা কি আমি যদি একটু সংক্ষেপ বলি, ওখানে তো কেমন পেঁচানো, এই যে তোমার এই দিকে চৌম্বক অনুচৌম্বকগুলো এই যে এভাবে যাতায়াত করে, এখানে যে ফ্লাক্সটা তৈরি হয়, এদের নিজেদের যাতায়াতের ফলে বিপরীতমুখী যখন হয় তখন ঘর্ষণ লাগে একজন আরেকজনের সাথে, ওর ফলে একটা তাপ উৎপন্ন হয়। ওই তাপের ফলে যে কার্বন থেকে এক্সট্রা দুই পাশে দিতে হবে কিসের কথা যে মোটর হ্যাঁ কিছু বলবা? তো এখন কি বললে জানো এটা যে মোটর থেকে মোটর তো চারপাশে চৌম্বক থেকে মাঝে যে কয়েল আছে আর্মেচারটা থাকে, হ্যাঁ আর্মেচার আর এই চৌম্বকের মাঝে যে ঘর্ষণটা ওইটা নাকি হচ্ছে কার্বন থেকে এক্সট্রা করে দুইটা দুই না পাশে এই জিনিসটা হয় তোমার আর্মেচারের মধ্যে, আমার কথা বুঝছো? আর্মেচারের মধ্যে যে ঘূর্ণনটা হয় এই ঘোরার ফলে কি হয় বলো তো, মানে এটা ঘোরার ফলে এখানে কিন্তু কি বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে? তো ওই জায়গাটাই মূলত এই ঘটনা ইয়েগুলো হয়, ঠিক আছে? মানে ওখানেও ঘটে, আবার পাশাপাশি তোমার এই যে এটা এখানে কিন্তু ঘুরতে থাকে, বুঝছো? মানে এই শ্যাফট যেটা এটাও কি শ্যাফট ঘুরাইলে পরবর্তী ওই এখানে কিন্তু ঘুরতে থাকে। তো এখানেও আমাদের ওই লসগুলো কিন্তু হয়। এডি কারেন্ট লসটা আর প্লাসের একটু শর্টকাট এডি কারেন্ট লসটা তোমার কেমন যে হচ্ছে এই যে এই দুইটার মধ্যখানে যে এটা ঘোরানোর ফলে কি হবে বলো তো, মানে এটা যে ঘুরছে ঘোরার ফলে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ভোল্টেজ আবিষ্ট হচ্ছে, এর ফলে এখানে এটা যে ঘুরছে এই ঘোরার এখানে ঘোরার ফলে এখানেও কিছু কি লস হচ্ছে না, এই জায়গায় যে এই হচ্ছে বিষয়। তো যাই হোক এখন এই যাবতীয় লসগুলোকে একেবারে বলা হচ্ছে স্ট্রে লস, ঠিক আছে? তাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? পি স্ট্রে বলতে পারি, যে স্ট্রে লস, কারণ প্রত্যেকটা লসে কি পাওয়ার লস হয়, এজন্য পি লস, ঠিক আছে? পি স্ট্রে লস। আচ্ছা তো এখন তাহলে এখান থেকে আমরা ইনপুট দেব, এখানে আমাদের কিছু লস ঘটবে, তারপরে এখানে কি হবে? এই জায়গায় থাকবে আমাদের আর্মেচার, এখানে আমাদের কি থাকে? আর্মেচার ডেভেলপ পাওয়ার। তাহলে এখানে আর্মেচার আমাদের কি হবে বলতো? পাওয়ার ডেভেলপ হবে, তাই তো? এটা ঘোরার ফলে এই জায়গায় যে আর্মেচারটা ঘুরবে তারপরে এখানে একটা কি হবে? পাওয়ার ডেভেলপ হবে। তো এখানে আবিষ্ট ইএমএফ কে যদি বলা হয় ইজি, তাই তো? আর আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কি বলতো? আই। তাহলে ই মানে কি, জি মানে কি একটা ভোল্টেজ, আর এখানে কারেন্ট, তাহলে ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে এখানে সেই যে ডেভেলপ পাওয়ার পাবো সেই ডেভেলপ পাওয়ারটা আমরা পাবো, যেটাকে আমরা বলছি আর্মেচারের পাওয়ার পিএ, ঠিক আছে? কি বলি আমরা? আর্মেচারের পাওয়ার। তো পিএ সমান সমান কি? ইজি আই। আচ্ছা এবার এই জায়গায় রেজিস্ট্যান্স থাকবে আর আর্মেচারের ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাই তো? আর এই দুই পাশে আমাদের কয়টা ব্রাশ আছে বলো তো? দুইটা কার্বন ব্রাশ আছে। এখন এই জায়গাটায়ও তো কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে আই, এখানেও তো কিছু আমাদের ড্রপ হবে, তাই না? তো এখানে যে লসটা হবে সেই লসটাকে বলা হচ্ছে কপার লস। কি লস বলো তো? কপার লস। তো আর্মেচার কপার লস, এটার নাম কি? আর্মেচার কপার লস, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে কি? আর্মেচারের রেজিস্ট্যান্স। এবার যখন সিরিজ তোমার সার্কিট হবে সিরিজ, ওইখানে যে লস হবে সেটার নাম হবে সিরিজ কপার লস। যেখানে শান্ট থাকবে সেটা যে লস হবে সেটা হবে শান্ট কপার লস। আর এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আছে তাই এর নাম কি? আর্মেচার কপার লস, ঠিক আছে? এখন এই আর্মেচারের কপার লসের সূত্র কি? যে আর্মেচারের লসই করবে সূত্র হবে আই স্কয়ার আর, মানে আই স্কয়ার আর। এই কপার লসের পাওয়ারের সূত্র কি হবে? আই স্কয়ার আর, কারণ পি সমান ভি আই লেখা যায়, আই স্কয়ার আর লেখা যায়, আরেকটা কি ভি স্কয়ার বাই আর লেখা যায়। তো আমরা সব সময় যে কপার লস গুলো হবে সেই কপার লসের নাম দেব কি বলতো? আই স্কয়ার আর। তাহলে এখানে আর্মেচার কপার লস, তাহলে কারেন্ট আর্মেচারের কারেন্ট আর রেজিস্ট্যান্স আর্মেচার, তার আই স্কয়ার আর। যদি সিরিজের লস থাকে সিরিজ, যদি সিরিজ ফিল্ডের কি থাকে? কপার লস থাকে, তাহলে কি হবে? আইএসি স্কয়ার ইনটু কি? আরএসি, তাই তো? যদি
শান্ট কপার লস থাকে, মানে এটা তো সার্কিট অনুযায়ী, তাই তো? মানে শান্ট কপার লস থাকে, তখন কি হবে? শান্টের কারেন্ট স্কয়ার ইনটু শান্টের রেজিস্ট্যান্স, তাই কি না? ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লস গুলো হওয়ার পরে তারপরে এই জায়গাটা আমরা কি আউটপুট পাবো বলো তো? ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। ঠিক আছে? তাহলে কি আউটপুট পাবো তখন? ইলেকট্রিক্যাল আউটপুট। তাহলে আমরা যদি এখন পাওয়ার স্টার লাগাইতে চাই, তাহলে প্রথমে মেকানিক্যাল ইনপুট দিয়ে শুরু হবে। এই যে মেকানিক্যাল ইনপুট, তাই তো? প্রথমে একটা জেনারেটরে কি মেকানিক্যাল ইনপুট দিয়ে শুরু করলাম। তারপরে এখানে কি লস হবে? স্টে লস হবে। কি লস হবে বলো তো? স্টে লস হবে। ওকে। তারপরে এখানে কি হবে? আর্মেচারে ডেভেলপ পাওয়ার হবে, তাই তো? আর্মেচার ডেভেলপ পাওয়ার, তাহলে কি সূত্রে হবে? ইজিআই, তাই কি না? তারপরে কি হবে? তারপরে হবে আর্মেচার কপার লস বা কপার লস। আই স্কয়ার আর, তারপর লাস্টে কি হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, তাই তো? তাহলে ইলেকট্রিক্যাল আউটপুট, বুঝছো? তাহলে এইটাকে বলা হচ্ছে কি? জেনারেটরের পাওয়ার স্পেস। ঠিক আছে? তাহলে এই লাইনটাকে কি বলা হচ্ছে? জেনারেটরের পাওয়ার স্পেস। তাহলে প্রথমে আমরা কি জেনারেটরে মেকানিক্যাল ইনপুট দিই, তারপরে কিছু স্টে লস হয়, তারপর আর্মেচারে কিছু পাওয়ার ডেভেলপ হয়, কপার লস হয়, তারপরে কি পাই আমরা? ইলেকট্রিক্যাল আউটপুট পাই। এভাবে আমরা কি ইনপুটে মেকানিক্যাল দিয়ে আর ইলেকট্রিক্যাল, হ্যাঁ, কি শিখবো আমরা? দক্ষতা। তাহলে দক্ষতার এমনি সূত্র আমরা জানি পি আউটপুট ডিভাইডেড বাই কি? পি ইনপুট ইনটু 100। এটা তো আমরা জানি দক্ষতার সূত্র, তাই কি না? তাই তো? যে আউটপুটের পর আর ইনপুট পাওয়ারের অনুপাত করলে কি পাই আমরা? দক্ষতা পাই, এফিশিয়েন্সি পাই, তাই তো? এখন এই জায়গায় তিন ধরনের দক্ষতা থাকতে পারে। কয় ধরনের? তিন ধরনের। প্রথমে আসি মেকানিক্যাল, এটা তাহলে মেকানিক্যাল এফিশিয়েন্সি, ঠিক আছে? তারপরে আসি ইলেকট্রিক্যাল এফিশিয়েন্সি, তারপরে আসবো ওভারঅল এফিশিয়েন্সি। ঠিক আছে? তাহলে আসি মেকানিক্যাল এফিশিয়েন্সিটা আসি। তাহলে মেকানিক্যাল এফিশিয়েন্সি মানে মেকানিক্যালের অংশটুকু এফিশিয়েন্সি। তাহলে এই সার্কিটটা দেখো তো, এই অংশে একটা বিভক্ত, এই অংশে আরেকটা বিভক্ত। এই অংশটুকু মেকানিক্যালের কাজ, এই অংশটুকু কিসের কাজ? ইলেকট্রিক্যালের কাজ, তাই কি না? তাহলে যদি মেকানিক্যাল দক্ষতা বলে, তাহলে আমার এইটুকু ভাবতে হবে। তাহলে এইটুকুর ক্ষেত্রে আউটপুট পাওয়ার ভাগ কি হবে? ইনপুট পাওয়ার। তাহলে এইটুকুর ক্ষেত্রে আউটপুটের পাওয়ারটা, এই যে আর্মেচারের এই যে ডেভেলপ পাওয়ারটা, তার মানে ইজিআই, তাই কি না? এই জায়গায় কি হবে বলো তো? ইজিআই আউটপুট, আর ইনপুট হবে কি? মেকানিক্যাল ইনপুট। সংক্ষেপে লিখো, হ্যাঁ, মেকানিক্যাল ইনপুট শেষ হয়েছে। এবার আসি ইলেকট্রিক্যাল দক্ষতা। তাহলে ইলেকট্রিক্যাল দক্ষতা মানে এইটুকুনি কাজ। তাহলে এইটুকুর ক্ষেত্রে আউটপুট হচ্ছে এইটাই ইলেকট্রিক্যাল আউটপুট, আর ইনপুট আবার তখন এর ক্ষেত্রে যেটা আউটপুট, এর ক্ষেত্রে তখন সেটা কি হয়ে যাচ্ছে? ইনপুট হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? যে ইলেকট্রিক্যাল আউটপুট ডিভাইডেড বাই কি? মানে আউটপুট পাওয়ার, তাই তো? ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই এখানে কিন্তু মেকানিক্যাল ইনপুট পাওয়ার, হ্যাঁ, আর এখানে কি হবে? ইজি আই ইনটু 100 হয়েছে। এবার লাস্টে আসে কি? আমাদের ওভারঅল, মানে টোটাল টুকু যদি চিন্তা করি বা কিছু যদি না বলে দেয়, তাহলে বুঝে নেব সেটা কাকে বোঝাইছে? ওভারঅল কে বোঝাইছে। তাহলে এটা যদি বলে, তাহলে এই পুরোটা নিকাজ। তাহলে এখানে আউটপুট কোনটা? ইলেকট্রিক্যালের আউটপুট, আর ইনপুট কোনটা? মেকানিক্যালের ইনপুট। তাহলে কি হবে? ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কি বলো তো? মেকানিক্যাল ইনপুট পাওয়ার ইনটু 100 হয়েছে। এই হচ্ছে আমাদের কি বলো তো? দক্ষতা। তাহলে এটা কি মুখস্থ করা লাগবে তোমাদের বলো তো? এই তো মুখস্থর কোনো সূত্র না। কিভাবে হলো এই যে এখানে কিন্তু বোঝাইছে। এই সার্কিটটা জাস্ট তোমাদের মাথায় রাখলে অনেক কিছু তোমাদের সহজ হয়ে যাবে। আমাদের অঙ্কে এইটুকু অংশ থাকে না? থাকে তো, তাই তো? অঙ্কে এইটুকু অংশ থাকে সার্কিটের। এই অংশটুকু কিন্তু আমাদের থাকে না। থাকে? থাকে না। এখন আসো যে এই অংশটুকু অনেক সময় আবার এই স্টে লসের মানটা দেওয়া থাকে, বা অথবা স্টে লসের জায়গায় আয়রন বা কোর লস, অথবা মেকানিক্যাল লস, অথবা ব্রাশের লস, অথবা এয়ার ফ্রিকশন যাই বলা থাকে। তার মানে বুঝে নিবা যে কোনো একটা কথা বলা থাকলে ওটা স্টে লসকে রিপ্রেজেন্ট করে, এটুকু বুঝে নিবা। বুঝছো? তুমি তো এখানে বুঝলা যে স্টে লসের বিভিন্ন প্রকার ভাগ, তাই না? এখন তোমার এইটা অঙ্কের মধ্যে খাটবে না যে এই সবগুলো যোগ করে মান পাওয়ার পরে আমি কি পাবো? স্টে লস, এমন না।
এর মধ্যে যে কোনো একটা মান যদি দেওয়া থাকে তখনই ওটা কাকে রিপ্রেজেন্ট করবে, তার মানে বুঝে নেব একটা মানে আমার স্টেল লস, সেটা আমার এই মেকানিক্যাল হইতে পারে, ম্যাগনেটিক হইতে পারে, আমার এয়ার ফ্রিকশন দেওয়া থাকতে পারে, যে কোনো একটা দেওয়া থাকলে বুঝে নিব এটা এই জায়গার কাজ শেষ, এখানকার লস হলো, তাহলে রিপ্রেজেন্ট করা হয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে জিনিসটা? কারণ যদি বলো ওভারঅল দক্ষতা বের করো, তখন তো তোমার ইলেকট্রিক্যাল আউটপুট তো সার্কিটের মধ্যে থাকবে, কিন্তু মেকানিক্যাল যে ইনপুটটা সেটা কি তুমি সার্কিট আঁকবা না, তাহলে ওইটার মান তো তোমার প্রয়োজন, তাই কি না? এটা মান প্রয়োজন না, তো তখন কিন্তু আমাদের এই লস গুলো এগুলো লাগবে। ঠিক আছে, কাউন্ট করতে হবে। আমি এখন তোমাকে ভেঙে বোঝাচ্ছি, তার এক পর্যন্ত এইটুকু তুমি মাথার মধ্যে সেট করে নাও যে এইটুকু আমার সার্কিটে থাকে না, কিন্তু আমার যখন ওভারঅল বিষয় আসে বা মেকানিক্যাল দক্ষতা বিষয় আসে, মেকানিক্যাল ইনপুট এই লসগুলো কিন্তু আমাদের কাজে লাগে। ঠিক আছে, নাহলে তো আমরা এক্সাক্ট মানটা আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না। তো এখন আসো তাহলে কিভাবে কি করব ভাইয়া, তাহলে দেখো আউটপুট পাওয়ার, হ্যাঁ সরি ইনপুট পাওয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? ইনপুট আর আউটপুট কি পরস্পর আমরা কখনো সমান বলতে পারবো না। ইনপুটে তুমি যা দিবা আউটপুটে কি তাই পাবা না। কিছু না কিছু জায়গায় জায়গায় লস হয়ে তারপরে একটু কম মান পাবা না আউটপুটে গিয়ে, তাই কি না? কেন একটু কম মান পাচ্ছ? কারণ বিভিন্ন জায়গায় আমাদের কিছু লস হয়, সেই পাওয়ার লসের কারণে আমরা কি হচ্ছে বলো তো, একটু মান আউটপুটে কি পাচ্ছি, কম পাচ্ছি। তাহলে ওই লসগুলো, টোটাল লসগুলো সাথে যদি আমি আউটপুট যোগ করি পাওয়ার, তাহলে আমরা কি পাবো বলো তো, ইনপুট পাবো। এটা একদম সিম্পল কথা, সহজ কথা, যে আমরা কখনো ইনপুট আর আউটপুট পরস্পর সমান হবে না, কারণ আমার কিছু লস হয়। তাহলে এই লসগুলো আর আউটপুট যদি যোগ করি তাহলে আমরা কি পাবো বলো তো, ইনপুট পাবো। ঠিক আছে, তাহলে যেখানে পি ইনপুট আউটপুট, তার উপরে ইলেকট্রিক্যাল আউটপুট, এটা এদিকে থাকে কি ভিএল, আর এখান থেকে যে কারেন্টটা আসে সেটাকে আমরা কি বলি বলো তো, আইএল। তাহলে ভিআই গুণ করলেই তো আমরা ইলেকট্রিক্যালের আউটপুট পাওয়ার পেয়ে যাবো, মানে আউটপুট পাওয়ার পেয়ে যাবো। পাওয়ারের সূত্র কি, ভিআই বলা যায়, আই স্কয়ার বলা যায়, তাই না? তাহলে এখানে যদি ভিএল আই পাই, তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো, ইলেকট্রিক্যালের আউটপুট পাবো। কিন্তু ঝামেলা হয়ে যাবে আমাদের কি নিয়ে, মেকানিক্যাল ইনপুট। এটা তো আমাদের সার্কিটের অংশই না, তাই না? এখন আমাদের তো লাগবে, তো তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা কি লিখবো, যে ওই ইনপুট সমান কি ভিএল আইএল প্লাস কি পি লসেস, তাই কি না বলো তো? বুঝছো তো? তাহলে কেমন আসছে, যে আউটপুট ডিভাইডেড বাই প্লাস কি হবে, লস। তাহলে লস গুলো ইয়ে করলে ইনপুট হবে। তাহলে এখন এইটার জন্য তাহলে তোমার কি প্রয়োজন? তাহলে তুমি দক্ষতা সমান ওভারঅল দক্ষতা সমান লিখছো, উপরে আউটপুট মানে ভিএলআই ইলেকট্রিক্যাল আউটপুট, আর ডিভাইডেড বাই এখানে কি লিখছো, যে আউটপুট প্লাস পি লসেস, তাই তো? এখানে কি লিখছো, যে উপরে আউটপুটের জায়গায় লিখছো ভিএলআই, আর নিচে মেকানিক্যাল ইনপুটের জায়গায় কি লিখছো, যে আউটপুট প্লাস কি টোটাল লস, তাই তো? এখন এই লস গুলো কোন কোন জায়গায় হতে পারে? এই টোটাল লস এইখান থেকে এই পর্যন্ত লস হতে পারে এই জায়গায় স্টে লস, তাই না? স্টে লস। আর হতে পারে এই জায়গায়, যেমন এই আর্মেচার কপার লস, যেমন সিরিজ মোটর থাকলে সিরিজ কপার লস, শান্ট মোটর থাকলে কি শান্ট কপার লস। তাহলে এই চার ধরনের লস হতে পারে, তাই তো? তিন ধরনের কপার লস, একটা আর্মেচারের কপার লস, একটা সিরিজের, আর একটা কি শান্টের সার্কিট অনুযায়ী। আরেকটা লস হবে এখানে কি লস বলো তো, স্টে লস। তাহলে এই চার ধরনের লস হবে, কয় ধরনের লস হবে বলো তো, চার ধরনের। তাহলে এই চারটা থাকলে তুমি এই চারটা লস মান বের করে এখানে বসাই দিলে তো তোমার তাহলে হয়ে যাচ্ছে লস, তাই কি না বলো তো? তাহলে হয়ে যাচ্ছে না? এরকম আরো একটা উপায় হতে পারে, সেটা কেমন ভাইয়া, সেটা দেখো, মানে এই জায়গায় আরেকটা সূত্র আনতে পারি, সেটা কেমন ভাইয়া? তাহলে পি লস তো বের করা অনেক কষ্ট। তাহলে যদি শান্ট মোটর সিরিজ মোটর সব থাকে, কম্পাউন্ড জেনারেটর যদি থাকে, সেখানে কি থাকবে, আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে, তারপরে কি শান্টের রেজিস্ট্যান্স থাকবে, সিরিজেরও থাকবে, তারপর স্টে লসও থাকবে। তাহলে তো ভাবে চারটা লস, মানে একটা লস দেয়া থাকবে, তিনটা লস তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে আর কোনো শর্টকাট সূত্র আছে কিনা? হ্যাঁ, আরেকটা শর্টকাট সূত্র আছে, দেখো চিন্তা করে, যে এই জায়গায় উপরে তো আউটপুট হবে, এই জায়গায় এটা এই লস তো মান দেওয়া থাকবে, তাহলে এই লসটা লিখলাম, সেটার নাম দিয়ে আমরা কি স্টে লস, কি নাম দিই বলো তো, স্টে লস। এখানে যে লসটা তার নাম কি স্টে লস। এই লসটা হবে প্লাস বাদ বাকি লস, আর এই আউটপুটকে আমরা রিপ্রেজেন্ট করব ইজিআই এ দিয়ে। ঠিক আছে? কেমনে ভাই রিপ্রেজেন্ট করলেন তাহলে দেখান। তাহলে একটু খেয়াল করো, এই স্টে লসটা শুধু আর্মেচারের এই ইজিআই এর আগে হচ্ছে, কিন্তু আর বাদ বাকি যে তিন প্রকার কপার লস আছে, সেই কপার লস গুলো কি আছে, আর্মেচারের পরে হচ্ছে। আর্মেচারের পরে এই যে আর্মেচার কপার লস, যদি এখানে সিরিজ রেজিস্ট্যান্স থাকে তাহলে সেখানে সিরিজের কপার লস, বা শান্ট থাকলে এখানে কি শান্টের কপার লস। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হওয়ার পরে তারপরে সার্কিটের ওই কপার লস গুলো হচ্ছে না, বুঝছো তো? ওই কপার লস গুলো হচ্ছে না,
তাহলে ওই বাকি তিনটে কপার লসকে এই মানে এইটুকু যখন চিন্তা করবা তখন তুমি একটু খেয়াল করো তো, তাহলে ইজিআই ইনপুট, তাই কি না, ইনপুট না? আচ্ছা এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এর ক্ষেত্রে এইটা আউটপুট, পি আউটপুট, বুঝো তার মানে কি ভিএলআই, তাই তো? এটা আউটপুট ভিএলআই ডিভাইডেড বাই এখানে কি আছে ইজিআই, এইটুকু চিন্তা করলে এখন ইনপুট প্লাস পি লসেস এই জায়গায় ঠিক একই চিন্তা করে এরকম যখন চিন্তা করছি যে আউটপুট বাই আউটপুট প্লাস লস, এখানেও চিন্তা করে আউটপুট বাই আউটপুট প্লাস লস, এটা এইটুকু নিয়ে চিন্তা, এখানে সম্পূর্ণ নিয়ে চিন্তা করছি, এটা এইটুকু নিয়ে চিন্তা। তাহলে এখানে আউটপুট প্লাস লস মনে করো যে যেটা আছে, তাহলে আউটপুট প্লাস এই লসগুলো কোন কোন লস হবে, এইটুকুর ক্ষেত্রে কি স্টে লসের হিসাব আসবে? আসবে না। তাহলে এখানে শুধু কোন লসগুলো আসবে? কপার লসগুলো আসবে, তাই না? তাহলে সব কপার লসগুলো আর আউটপুট এইগুলো মানে যে এখানে সেই কপার লসগুলো আছে আর এখানে আউটপুট, এই দুটো জায়গায় কি লেখা যায়? লেখা যায় ওই দুই জায়গায় দুই জায়গায় কি লেখা যায়? ইজিআই। তাহলে তুমি যখন ওভারঅল চিন্তা করছো তাহলে এখানে আছে ভিএলআই প্লাস পি লসেস, তাহলে ভিএলআই টা আউটপুট, বুঝো? হ্যাঁ, আর এই লসের মধ্যে চারটা লস আছে, তিন প্রকার কপার লস আর এখানে কি আছে স্টে লস, বুঝো? তাহলে ওই তিন প্রকার স্টে লস আর এই আউটপুটকে সরিয়ে দিয়ে তার জায়গায় কি লেখা যায়? ইজিআই। বুঝছো জিনিসটা? তার জায়গায় কি লেখা যায়? ইজিআই। তাহলে কেন ভাই দেখো এই জায়গায় কয়টা লস লুকা আছে যখন টোটালটা হিসাব করছো? একটা স্টে লস আর তিনটা কপার লস, আর তিন প্রকার কি লস? কপার লস। এটা সার্কিট অনুযায়ী, ঠিক আছে? তিন প্রকার হতে পারে, দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখন তাহলে এই জায়গায় যখন ওভারঅল চিন্তা করো তাহলে এখানে একটা লস আর এই আর্মেচারের পরে তিন জায়গায় লস হওয়ার সম্ভাবনা সবথেকে ম্যাক্সিমাম তিনটা। তাহলে এরকম দুইটা হতে পারে, এরকম কি একটাও হতে পারে, তাই না? তাহলে সর্বোচ্চ কয়টা হতে পারে? তিনটা এই কপার লসগুলো। তাহলে এইগুলোর মধ্যে কি আছে? তিন প্রকার কপার লস আছে, স্টে লস আছে আর প্লাস তারপরে কি আছে এখানে ভিএলআই। এখন আমি তোমার বলছি যখন এইটুকু চিন্তা করছো তাহলে এখানে কি স্টে লসটা আছে? নেই, এর মধ্যে শুধুমাত্র কি আছে? তিন প্রকার কপার লস। তিন প্রকার কি লস? কপার লস। তাহলে তিন প্রকার কপার লস আর আউটপুট ভিএলআই কে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো? ইজিআই। পারো না? তাহলে দেখো তো এই জায়গায় এই তিন প্রকার স্টে লস এটাকে সরিয়ে দিয়ে আর এই ভিএলআই এটাকে সরিয়ে দিয়ে এই দুটোকে সরিয়ে দিয়ে এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো? ইজিআই। হ্যাঁ, প্লাস এই জায়গায় জাস্ট কোন লসটা পড়ে থাকলো? স্টে লস। তাহলে তুমি ওই ভিএলআই প্লাস টোটাল লসের জায়গায় তুমি এই যে স্টে লস প্লাস কি লিখতে পারো বলো তো? ইজিআই। এটা দিয়ে তুমি কি করতে পারো বলো তো? এখানে ইনপুটের জায়গায় রিপ্রেজেন্ট করতে পারো। ওরা কি আছে নাকি? তো ইজি দেখো তিন চারটে লস বের করার থেকে ইজিআই জাস্ট ইজির মান তো তোমার বের করা লাগে প্রতিটা অঙ্কে, ইজি তার সাথে আই গুণ করলে ইজিআই হয়ে যায়। তাহলে ওই জিনিসটা একটা মান বের করা সহজ, তিন চারটা মানের থেকে এইজন্য আবার এইটা দিও এখানে কি করা যায় রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে তুমি কি লিখতে পারো? এই যে এই সূত্রের জায়গায় এই লাইনটা লিখতে পারো যে আমরা কি লিখতে পারি? এটা সমান ভিএলআই বাই ভিএলআই প্লাস লসেস অথবা ভিএলআই বাই স্টে লস প্লাস কি বলতো? ইজিআই। ঠিক আছে? তো লস দুই প্রকার। কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা কনস্ট্যান্ট লস মানে যেটা যে লসটা কি পরিবর্তন হবে না, আর একটা কি লস? ভ্যারিয়েবল লস মানে যে লসটা কি বলতো? পরিবর্তনশীল, তাই তো? তাহলে এখন দুই প্রকার। তাহলে এখন এই কনস্ট্যান্ট লস কোনগুলো ভাইয়া আর ভ্যারিয়েবল লস কোনগুলো? ঠিক আছে? তাহলে এখন আসো সবাই দেখি বোর্ডের দিকে। তাহলে এখানে লস ছিল চার জায়গায়। একটা আছে স্টে লস, একটা কি লস? স্টে লস। আরেকটা ছিল তিন প্রকারের কি লস? কপার লস। তাহলে কয়টা টোটাল? চারটা লস। চারটা না? এবার দুইটা হবে কনস্ট্যান্ট লস আর দুইটা হবে কি লস বলো তো? ভ্যারিয়েবল। তাহলে কোন দুইটা স্টে লস? তাহলে দেখো কোন দুইটা কনস্ট্যান্ট লস। দেখো প্রথমে আসি স্টে লস। স্টে লস কারণ এখানে তুমি যেই পরিমাণ লোড দাও কি না দাও, মেশিনের ইন্টারনাল যে গঠন সেই গঠনের কারণে যে লসটা হবে সেই লসটা সবসময় কি লস? কনস্ট্যান্ট। ওটা কোন ভ্যারি করবে না, বুঝা গেছে? এখানে তুমি বেশি লস দাও, এখানে কম লস দাও বা যাই দাও, এই যন্ত্রাংশের ভিতরে যে লসটুকু হয় সেটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে তোমার শান্ট কপার লস। কি লস বলো তো? শান্ট কপার লস মানে প্যারালালে যে লসটা হবে কপারের মধ্যে সেই লসটা কি বলা আছে বলো তো? শান্ট। এই যে এটা শান্ট
তাই তো? তাহলে এই জায়গায় যে ভোল্টেজটা তুমি দিবা 500, এখানেও সে 500। এখন এই জায়গাটায় তুমি যা কোনো কিছু পরিবর্তন করলেও এই জায়গাটা ধরে নেওয়া হয় এই কারেন্টটা তুলনামূলক অনেক বেশি রেজিস্ট্যান্স থাকে এইগুলোর তুলনায়। এখানে আর্মেচার, এখানে যদি সিরিজ থাকে, এগুলোর তুলনায় এখানে রেজিস্ট্যান্স কি হয় অনেক বেশি হয়, যার কারণে এর কারেন্টটা কি হয় অনেক নগণ্য হয়। তো কারেন্ট যখন নগণ্য তখন তুমি ইয়ে করবা, যখন কারেন্টটা নগণ্য তখন এখানে যে কারেন্টটা এদিক দিয়ে বের হচ্ছে আর্মেচারের কারেন্ট, সেটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা এদিকে লোডের দিকে যাচ্ছে আর একটা এদিকে কিসের দিকে যাচ্ছে বলো তো? শান্টের দিকে যায়, তাই কিনা বলো তো? এরকম হয় না? এটা তো আমরা জানি। তো এখন তো এখানে খুব নগণ্য কারেন্ট, তো এই জন্য এই জায়গার আর এই জায়গাটায় তুলনামূলক আমরা সার্কিট চিন্তা করলে এইগুলো যতটা ভ্যারি করে এখানকার কারেন্ট তত অত বেশি কি করে না, ভ্যারি করে না। এই জন্য এখানকার লসটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য কি লস ধরে নিই বলো তো? কনস্ট্যান্ট লস ধরে নিই। কিন্তু তুমি ব্যবহারিক দিক থেকে যদি চিন্তা করো প্র্যাকটিক্যাল, তাহলে কিন্তু এটা সম্ভব হয়, ঠিক আছে? কিন্তু গাণিতিক দিক থেকে অনেক কিছু আমরা যেটা প্র্যাকটিক্যালের সাথে সামঞ্জস্য না অনেক সময় সেটা ধরে নিয়ে ক্যালকুলেশন করি। তো এই জন্য আমাদেরকে শান্ট কপার লস আর স্টিল লসটাকে আমরা কি করি বলতো? কনস্ট্যান্ট লস। তাহলে আর দুই প্রকার থাকলো কপার লস, সেই দুটো কি হবে? ভ্যারিয়েবল লস। তাহলে কি কি থাকলো? একটা হলো আর্মেচার কপার লস, আরেকটা কি বলতো? সিরিজ কপার লস, সিরিজ ফিল্ড কপার লস। তাহলে তুমি বুঝতে পারছো যে টোটাল লসকে আমরা এখন দুই ভাগে বিভক্ত করি, কনস্ট্যান্ট লস প্লাস ভ্যারিয়েবল লস। তাহলে কনস্ট্যান্ট লস কোনগুলো? স্টিল লস আর শান্ট কপার লস। আর ভ্যারিয়েবল লস কোনগুলো? আর্মেচার কপার লস আর একটা কি? সিরিজ কপার লস। ঠিক আছে? এই হচ্ছে গেল। যে পার্সেন্টেজ অফ কপার লস, হ্যাঁ, তাহলে এটা যখন থাকবে পার্সেন্টেজ অফ কপার লস, মানে এটা সূত্র হচ্ছে x% অফ কপার লস, এটা সূত্র হচ্ছে পার্সেন্টেজ x স্কয়ার ইনটু ফুল লোড কপার লস। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? মানে তোমার বলা থাকবে প্রশ্নে যে 50% কপার লস হয়েছে, এরকম জায়গায় দক্ষতা বের করো, ঠিক আছে? বুঝছো? বা 50% মানে অন্যভাবে বলতে পারো হাফ পার্ট, মানে হাফ অর্ধেক কি হয়েছে কপার লস হয়েছে, তার অর্ধেক মানে কি 50%। তাহলে এখন তখন কি করবা? তখন নিয়ম হচ্ছে যে ওই 100% এর জন্য কতটুকু লস ঘটেছে মানে সেটা নিয়ে সেটা বের করে নিয়ে সেটা নিয়ে কাজ করতে হয়, ফুল নিয়ে কাজ করা যাবে, ফুলের মান দেওয়া থাকবে। তখন কি করবা? তাহলে 50% এর জন্য যে কপার লস হবে সেটা হবে 50 ভাগ 100%, মানে কি 100, তার মাথায় কি হবে স্কয়ার, ইনটু ফুল লোড যে কপার লসের মান দেওয়া থাকবে সেটা গুণ করলে তাহলে তুমি কত পার্সেন্ট কি কপার লস হচ্ছে 50% এর জন্য সেটা বের করে নিয়ে কি করতে পারবে, কাজ করতে পারবে। ঠিক আছে জিনিসটা? তাহলে এটা গেল 100, মানে 100% কপার লস না হলে সামথিং কোনো পার্সেন্ট হলে সেটা নিয়ে মান বের করার সূত্র। ঠিক আছে? এবার আসো, এবার আছে 100% এর কমে যতগুলো লস হবে সেটা। এবার আসে কোএফিশিয়েন্ট লিকেজ, ল্যামডা দ্বারা প্রকাশ করায়। এটা হচ্ছে টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই ওয়ার্কিং ফ্লাক্স। ঠিক আছে? টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই কি? ওয়ার্কিং ফ্লাক্স। একটা অঙ্ক আছে এটা। আর ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন ভিআর সংক্ষেপে। তাহলে এটা সূত্র হচ্ছে নো লোডের ভোল্টেজ মাইনাস ফুল লোডের ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোডের ভোল্টেজ ইনটু 100%। ঠিক আছে? এটার একটা অঙ্ক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের সিরিজ রেজিস্ট্যান্স এখানে থাকে, আবার শর্ট সার্কিট এখানে থাকে, তাই তো? তো আমাদের একটু মনে রাখবা যে আর কমিউটেটিং বা আর ইন্টারপোল, ঠিক আছে? আর একটা আছে আর ডিভাইডার বা ডিভার্টর, যেটাই হোক, এই দুটো একটা জিনিস আর এই দুটো কমা দিছে, এটা কি জিনিস? আলাদা আলাদা জিনিস। ঠিক আছে? এখন আমাদের যদি এক্সট্রা এই রেজিস্ট্যান্স গুলো বলে দেয় তখন কি হবে?
সবার দুইটারই কানেকশন সিরিজ রেজিস্ট্যান্সের সাথে। কার সাথে? সিরিজ রেজিস্ট্যান্সের সাথে দুইটারই কানেকশন। হ্যাঁ, যদি বলে দেয় তো এই দুইটা যদি বলে দেয় তাহলে এই দুইটা এই সিরিজ রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযুক্ত হবে, ঠিক আছে। আর ডিভাইডার বা ডিভার্টার যদি বলে দেয় তাহলে সেটা এই সিরিজ রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে যুক্ত করতে হবে। উপরের গুলো সিরিজে হবে, নিচেগুলো প্যারালাল। নিচে বলতে একটা, এই দুইটা একটাই জিনিস, আর কমিউটেটিং বা আর ইন্টারপোল কি আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে এই দুইটা বলে দিলে এই সিরিজ রেজিস্ট্যান্সের সাথে কি সিরিজেই যুক্ত করতে হবে। আর ডিভার্টার বা ডিভার্টর যেটাই বলো, এটা যদি বলে দেয় তাহলে এই সিরিজের সাথে কি যুক্ত করতে হবে বলো তো? প্যারালালে যুক্ত করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে মূলত দেখতে কেমন হবে? দেখতে যদি এরকম হয়, মনে করো তিনটাই দেওয়া আছে একটা সার্কিটে, তখন এমন হবে। মনে করে এটা আমাদের সেই সিরিজ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এর সাথে আমাদের আর কমিউটেটিং আর আর ইন্টারপোল দুটোই কি হবে? সিরিজের, ঠিক আছে। আর এটা আর ডি আর ডিভার্টার বা ডিভার্টার এটা কি এই সিরিজের সাথে কিসে আছে বলো তো? প্যারালাল, ঠিক আছে। এইভাবে আমাদের কানেকশন দিতে হবে। যদি এক্সট্রা রেজিস্ট্যান্স থাকে, না থাকলে তাহলে বলবো আমাদের শেষ বেসিক, ঠিক আছে। সবথেকে আমি বলছি সর্বোচ্চ দক্ষতা বা ম্যাক্সিমাম ইফিশিয়েন্সি, ঠিক আছে। ম্যাক্সিমাম কি? ইফিশিয়েন্সি বা সর্বোচ্চ দক্ষতা। তো এর ক্ষেত্রে ওই যে আমি বললাম না আর্মেচার কারেন্ট সমান শান্ট কারেন্ট প্লাস লোডের কারেন্ট, তাই তো? তো আমরা ধরে নিই এই কারেন্টের মান যেহেতু অনেক কম, তো প্রায় আমরা কন্ডিশনটা প্রায় 0 ধরে নিয়ে আমরা কন্ডিশনটা নিয়ে কাজ করি, কিন্তু মানে ধরে নিয়ে কাজ করি কি ধরে আমরা আই আর আই মানে লোড কারেন্ট আর মান ধরে নিয়ে আমরা ম্যাক্সিমাম দক্ষতায় কাজ করি, কিন্তু এটা স্বাভাবিক মানে এমনি প্র্যাকটিক্যালি কিন্তু এটা সম্ভব না, কিন্তু আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করি। এর ফলে যে কন্ডিশনটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট লস সমান সমান ভ্যারিয়েবল লস, ঠিক আছে। তাহলে কি প্রমাণ করার পরে কি দাঁড়ায় যে কোন মানে কোন পজিশনে গিয়ে আমি ম্যাক্সিমাম দক্ষতাটা পাবো, যে জায়গায় গিয়ে কনস্ট্যান্ট লস আর ভ্যারিয়েবল লস পরস্পর কি হবে? সমান হবে। সেই জায়গায় গিয়ে আমরা কি পাই বলো তো? ম্যাক্সিমাম দক্ষতা পাই। এই ম্যাক্সিমাম দক্ষতার কথা কোনো অঙ্কে উল্লেখ হলে তাহলে কোন দুটো কন্ডিশন নিয়ে কাজ করতে পারি ওই অঙ্কে? যেখানে আই আর আই পরস্পর সমান, আর একটা কি কনস্ট্যান্ট লস আর ভ্যারিয়েবল লসের মান দুইজন কি হবে? সমান। এই দুটো নিয়ে আমরা ম্যাক্সিমাম দক্ষতার অঙ্ক দেওয়া থাকলে করতে পারি, ঠিক আছে। এখন এইটা প্রমাণটা তোমাদের আছে, প্রমাণটা এখনো দেখাইলাম না, পরে দেখাবো সময় করে। এখন অঙ্ক করে সূত্র নেই, কন্ডিশনে কাজ করতে হবে, ঠিক আছে। সূত্র না এইটা সমান সমান ওভাবে কাজ করতে হবে, কিন্তু এই জেনারেটর উল্টা করলে আমরা পাবো মোটর, ঠিক আছে। হ্যাঁ, থার্ড ইয়ারে বড় হয়ে থার্ড ইয়ারে বড় হয়ে যাবে। ভাইরা যাইতে পারে, বুঝছো? তারপরেও করে থাকে, পাইছো? হ্যাঁ, নম্বর মানে লাস্টে বলছে কি বের করো? ওভারঅল এফিশিয়েন্সি বের করো, একদম লাস্টের লাইন আছে। ওকে, তাহলে আমরা আসি বলছে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে একটু চিত্র লাগাই দিলে কেমন হয় দেখতে? তাহলে শর্ট শান্ট যদি হয় তাহলে এমন হয় না? এখানে একটা সিরিজ আর্মেচার, এখানে থাকবে কি ইজি, তাই তো? আর এখানে একটা শান্টের রেজিস্ট্যান্স থাকবে কি আরএসএস, আর এখানে থাকবে লোড সাইড, তাই তো? এরকম দেখতে হয় শর্ট শান্ট কি কম্পাউন্ড জেনারেটর। আর এই সিরিজ রেজিস্ট্যান্স যদি এই জায়গায় দিয়ে দিতেন তার নাম হতো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। ওকে, তাহলে এখন প্রদত্ত যে মান দেওয়া থাকবে ভোল্টেজ কারেন্ট, এইগুলো যে কারেন্টটা আসছে আর্মেচারের মধ্যে দিয়ে, সেই কারেন্টটার কত মান? 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই দিক দিয়ে আছে আইএসএস। ওকে, তাহলে যে 100 ভোল্ট আর 100 অ্যাম্পিয়ার আছে এটা কার মান ধরে নেব? আমরা সবসময় লোডের সাইডের মান ধরে নেব। আচ্ছা, বলছে যেখানে আর কিসের মান? আর এর মান কত? 0.05। তাহলে এটার মান কত? 0.05। আর এস এর মান কত? 57। আর আর এস এর মান 0.04। এসে এই মান তিনটা দেওয়া আছে। ওকে, তারপরে আর কি আছে বলছে? তবে আর মেকানিক্যাল লস যদি 852 ওয়াট হয়, হ্যাঁ, তাহলে এই যেখানে যে স্টে লস ছিল, স্টে লসের মধ্যে কোর লস আর মেকানিক্যাল লস ভাগ ছিল না, তাই না? বলেছিলাম এইখানে যে কোনো একটা লসের মান দিয়ে মানে কার মান দিয়ে? স্টে লসের মান দিয়ে ধরে নেব মানে কার মান? স্টে লসের মান। তাহলে স্টে লস বা মেকানিক্যাল লস যেটা বলো সেটার মান কত? 852
52 ওয়াট। এত কত ওয়াট? 852 ওয়াট। তাহলে এখন বলছে বের করো ইজি, কার মান বের করো? ইজি, মানে এই ইজি জেনারেটর এখানে আর্মেচারে যে আবিষ্ট ইএমএফ সেই ইএমএফ মান বের করতে হবে। তাহলে এখন ইজি বের করার সূত্র কি? সূত্র হচ্ছে কেভিএল মারতে হবে। তাহলে কেভিএল যদি আমরা মারি জানি বাদ থেকে সব প্লাস হয়, তাই তো? এদিক দিয়ে যাই, যদি কেভিএল আমরা মেনে নিই, আমরা প্রথমে দেখছি তাই না কিভাবে সূত্রটা আসে। তাহলে এখানে একটা ড্রপ হবে, কি হবে? আইআরএ হয়েছে প্লাস এই জায়গায় একটা ড্রপ হবে, তাই না? ভোল্টেজের একটা ড্রপ হবে না? V সমান কি আইআর, আবার এই জায়গায় কি হবে? আরেকটা আইআর। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই লোডের কারেন্টই যাচ্ছে না? এখান থেকে যখন ভাগ হচ্ছে এটা লোডের দিকে যাচ্ছে আর এটা কি শান্টের দিকে, তাহলে এর মধ্যে যে কারেন্ট আছে সেটাও সেই লোডেরই কারেন্ট, তাই কি না? তাহলে কি হবে? আইএল আরএসই প্লাস এই জায়গায় সরাসরি ভোল্টেজ আছে, তাহলে এখানে আইআর মানে সরাসরি ভোল্টেজ দিলাম, তাহলে ভিএ। আর যদি ব্রাশের ভোল্টেজ বলে দিত প্লাস ভিভি দিতাম, বলিনি তাই আমরা দিই। ওকে, তাহলে এবার আসো, তাহলে আই এর মান আমরা কি জানি? জানেন। তাহলে আই এর মানটাকে বের করে নিতে হবে। তাহলে কেমনে বের করব? তাহলে এখানে জানি আই এ সমান সমান আইএল প্লাস কি এই কারেন্ট সমান এই দুটোর কারেন্টের যোগফল। তাহলে আইএল এর মান সরাসরি আছে কত অ্যাম্পিয়ার? 100 অ্যাম্পিয়ার প্লাস এই দিকের কারেন্টের মান তো আমাদের দেওয়া নেই, ভোল্টেজ আছে আর রেজিস্ট্যান্স আছে। না না না, এখানে ভোল্টেজ কত বলো? 110 হবে না ভাই। দেখো এইটার কি প্যারালাল এখন আছে? আর মধ্যখানে একটা রেজিস্ট্যান্স সিরিজে ঢুকে গেছে না? তাহলে তুমি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান করতে পারবা? পারবা না। কিন্তু এই দুই জনের ভোল্টেজের ড্রপ যোগ করলে এর ভোল্টেজ পাবে, ঠিক আছে? আর তুমি যদি কেভিএল মারো এই পুরো রাস্তায়, তাহলে দেখবে এইটার ভোল্টেজ সমান এইটার ড্রপের কি ভোল্টেজ ড্রপের কি যোগফল এর ভোল্টেজ, ঠিক আছে? তাহলে স্বাভাবিক অবস্থায় এখানে কিছু না থাকলে এটা আর এটা সমান ধরে নিতাম, কিন্তু যেহেতু এখানে একটা সিরিজ আছে তাহলে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ যোগ করলে কার ভোল্টেজ পাবো? এর ভোল্টেজ পাবো, ঠিক আছে? তাহলে এই দুইজনের ভোল্টেজ যদি যোগ করতে যাও তাহলে কি হবে বলো তো? এখানকার কারেন্ট কত? 100, তাই না? তাহলে ভোল্টেজ মানে কি বলো? ভোল্টেজ মানে কি আইআর না? তাহলে কি হবে? আমি এখানে কাল লিখি ভিএসি প্লাস কি হবে? ভিএ, তাই তো? আই সমান সমান কি এটা, তাই তো? ভাই আরএসি হবে না? এখানে তো আইএসি হ্যাঁ হ্যাঁ আরএসি হ্যাঁ ওই তো। তাহলে কি হবে? আই এসি না না RSC আমি বলি শোনো। এখানে যে ভোল্টেজ হবে ভোল্টেজ ড্রপ, তাহলে বুঝো তাহলে এখানে কি হবে? দেখো ভিএল বা কি হবে? আরএসি। এবার দেখো, ঠিক আছে? এবার দেখো ভিএল ডিভাইডেড বাই কি হবে? আরএসি। এবার দেখো এসে ঠিক আছে? তাহলে এখানকার যে কারেন্ট সেই কারেন্টটা তুমি কিভাবে পাবা? এখানকার কারেন্টটা তুমি কিভাবে পাবা? ঠিক আছে? তাহলে আবারও বলি, দেখো এটা মুছে দিই। তাহলে এখানকার কারেন্টটা তুমি কিভাবে পাবা? এখানকার কারেন্টটা তোমার পাইতে হলে এখানকার ভোল্টেজ ড্রপ তোমার জানা লাগবে, তাই তো? তাহলে এখানে কতটুকু ভোল্টেজ আসছে? তাহলে এখানে মূলত এই ভোল্টেজ ডিভাইডেড বাই কি এই রেজিস্ট্যান্স করলে এখানকার কারেন্ট পাবা ভি ভাগ আর, তাই তো? এখন এই ভোল্টেজ সমান মানে উপরের যে ভিএসএইচ লিখেছে এই ভোল্টেজটা সমান কার ভোল্টেজের সমান? এর ভোল্টেজ আর এর ভোল্টেজের সমান। তাহলে কি ভিএসই আর কার ভিএল এর ভোল্টেজের সমান। বুঝেছো জিনিসটা এবার? ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার উপরে এই ভিএসসি ভোল্টেজটা কিভাবে পাবো? ভি সমান আইআর। তাহলে কি হবে? 100 * 0.04 প্লাস এর ভোল্টেজ সরাসরি আছে কত? 110 ডিভাইডেড বাই আরএসএস এর রেজিস্ট্যান্স কত বলো তো? 57। তাহলে এই টোটালটা হিসাব করলে কার মান পাবা? আর্মেচারের কারেন্ট পাবা, ঠিক আছে? তাহলে কত হবে বলো? 102 অ্যাম্পিয়ার। তাহলে এখন কি লিখবো যে 102 * r এর মান কত? 0.05। এবার আইএল এর মান কত? 100। তাহলে 100 * আরএস এর মান কত? 0.04, তাই তো? প্লাস ভিএল এর মান কত? 110। তাহলে এটা হিসাব করলে তুমি ইজি পাবা। তাহলে কত হবে বলো? 119.1 ভোল্ট। 119.1 ভাই 119.1 ভোল্ট হয়েছে? ইজির মান পাইছি? তাহলে ইজি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে প্রথম উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার 2 নম্বর কি বলছে? বলছে আর্মেচার কপার লস বের করো, তাই তো? তাহলে আমরা আর্মেচার কপার লসের সূত্র কি জানি? কপার লস সূত্র সবসময় আই স্কয়ার আর, তাই না? হ্যাঁ তাহলে কি আর্মেচারে, তাহলে আর্মেচারের রেজিস্ট্যান্সের এখানে যে লসটা হবে সেটা আর্মেচারের কপার লস, তাহলে কি হবে? আই স্কয়ার আর এর, তাহলে কত হবে? আই এর মান কেবলই বের করলাম 102 এ স্কয়ার ইনটু আর এর মান 0.05, তাহলে কত হবে বলো?
520.2 ওয়াট 520.2 ওয়াট হয়েছে 520.2 ওয়াট। এবার তারপরে প্রশ্ন কি বলছে সিরিজ ফিল্ড কপার লস সিরিজ ফিল্ড কপার লস মানে তাহলে কি হবে IL স্কয়ার ইনটু RAC কারণ এই জায়গায় যে কারেন্টটা আছে সেটা কি IL তাই তো তাহলে এবার তুমি কি দিবা 100 স্কয়ার ইনটু 0.04 তাহলে কত হবে বলো 400 ওয়াট 400 ওয়াট এটা আরেকটা উত্তর শান্টের কপার লস তাহলে কি শান্টের কারেন্ট স্কয়ার ইনটু শান্টের রেজিস্ট্যান্স তাই কি না তাহলে শান্টের কারেন্ট মানে কি এটা ছিল না তাহলে এটা 100 আর এখানে 2 হয়েছে তাই জন্য তো এখানে 102 পাইছি নাকি তাহলে কারেন্টের মান কত 2 তাহলে 2 পেয়ে গেছি এবার লাস্ট ওভারঅল এফিশিয়েন্সি কি বের করতে বলেছে ওভারঅল এফিশিয়েন্সি হ্যাঁ তাহলে তাহলে 4 নম্বর হ্যাঁ তাহলে ওভারঅল এফিশিয়েন্সি তাহলে ওভারঅল এফিশিয়েন্সি সূত্র কি ইলেকট্রিক্যাল আউটপুট বাই হ্যাঁ তার মানে এখানে VLIL ঠিক আছে VLIL আর এখানে লিখতে পারি দুইটা সূত্র লেখা যায় নিচে একটা VLIL প্লাস টোটাল লস বুঝছেন আরেকটা কি লিখতে পারি VLIL ডিভাইডেড বাই স্টে লস প্লাস ইজিআই ইজিআই এই দুটো লেখা যায় ঠিক আছে এখন আমি বেশিরভাগ অঙ্কে এটা দিয়ে করব হ্যাঁ এখন এইখানে টোটাল লসে আমি সবগুলো আলাদা আলাদা বের করতে বলেছে তাই বের করেছিলাম মানগুলো আছে বলে আমি কি এই সূত্রটা লিখলাম আর এখানে পি তাই না লস দেওয়া এখন আছে এই মানগুলো বের করতে না বলতে তুমি তার বের করতে না তাহলে তোমার এইটা দিয়ে না দিয়ে এটা দিলে তোমার বুদ্ধিমানের মতো পাবে এটা দিয়ে আসছে তাই না তাহলে এবার আসো আমি দুইটা দিলে ব্যাক উত্তর তাহলে VLI এর মান কত 110 ইনটু কত হবে 100 আবার 110 ইনটু কি হবে 100 প্লাস টোটাল লস তাহলে টোটাল লস মানে তো চারটা লস আছে একটা সিস্টেম লস যার মান 852 আর তিনটা আছে কপার লস তিনটার মানে বের করেছে একটা 520.2 একটা 400 আর একটা কত 228 তাহলে কি হবে তিনটাই যোগ হবে আমি তো ওই সূত্র বসে একই আসবে দুটো একই 84.1 ইনটু 100 হয়েছে তাহলে কত হবে বলো 84.61% আবার এইটা যদি দিতে তাহলে VLI মানে 110 ইনটু 100 স্টিল লসের মান কত 852 প্লাস ইজিআই ইজির মান বের করেছিলাম এই যে 119.1 আর আই এর মান বের করেছে কত 102 ঠিক আছে তাহলে যে প্রসেসে করো সেটাই তোমার হবে এই আছে করো কি শান্ট কপার লস আছে আর আর্মেচার কপার লস আছে এই লসগুলো আছে এখন প্রথমেই বলা আছে 10 কিলোওয়াটের ডিসি শান্ট জেনারেটর তো আমাদের যে প্রথমে VLI এর মান মানে যে ভোল্টেজ কারেন্ট দেওয়া থাকে সেটা ধরে নিয়ে আমরা লোড সাইডের মান হ্যাঁ আর মনে রাখবা সবসময় মোটর বা জেনারেটর যে পাওয়ারের মানটা দেওয়া যাবে সেটা সবসময় আউটপুট পাওয়ারের মান কোন পাওয়ারের মান আউটপুট পাওয়ারের মান তাহলে আমরা প্রথমে একটা শান্ট মোটর আঁকিয়ে ফেলি তাহলে শান্ট মোটর দেখতে কেমন হয় এই জায়গায় আর আর্মেচার তো থাকবেই এটা লোডের সাইড এখানে একটা থাকবে শান্ট তাই তো তাহলে মান কত বুঝছেন কোন কিছুর মান দেয়া নেই ঠিক আছে কারণ মান আমাদের লাগবে না কারণ সব লস গুলো দেওয়াই আছে ঠিক আছে কি 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 লস দেওয়া আছে প্রথমে মেকানিক্যাল লস 290 কয় ওয়াট 90 ওয়াট তারপরে আয়রন লস 420 ওয়াট আয়রন লস 420 ওয়াট তারপরে শান্ট কপার লস 120 ওয়াট শান্ট কপার লস 120 ওয়াট এই দেখো এটা শান্ট দিয়ে না জেনারেটর তাহলে এখানে কপার লস দুই জায়গায় হবে একটা আর্মেচার এখানে একটা শান্টে দেখো দুইটা লসই দিয়ে আছে একটা শান্ট কপার লস আর একটা কি আর্মেচার কপার লস 595 আর্মেচার কপার লস 595 ওয়াট 595 ওয়াট হয়েছে আচ্ছা না তাহলে এখন তুমি ভালো করে বুঝে ফেলেছো এর মধ্যে আবার
এই দুইটা একসাথে স্ট্রে লস আমরা বলি, কারণ স্ট্রে লসে যখন প্রকারভেদ তোমার দেখাইলাম সেই প্রকারভেদের মধ্যে আয়রন লস আসছিল, আবার কি ছিল, মেকানিক্যাল লস ছিল। তাহলে এখন এবার তো দুইটা বলা আছে, তার মানে এই দুইটা মিলে এখন কি লস হবে, স্ট্রে লস হবে, আর একটা শান্ট কপার লস আর একটা কি বলতো আর্মেচার কপার লস। হ্যাঁ, এখন তোমাকে বলছে প্রশ্ন আরেকটা বলছে 10 কিলোওয়াট, তাহলে যে পাওয়ারটা দেয়া থাকে সেটা আউটপুটের পাওয়ার ধরে নি। তাহলে একটু বলো তো এই জেনারেটরের ক্ষেত্রে আউটপুট সাইড কোন দিক, ডান দিক, এদিক না, তাহলে এই দিকের পাওয়ার দেওয়া আছে, তার মানে লোডের পাওয়ার দেওয়া আছে এটা কত, 10 কিলোওয়াট, এটা আউটপুট পাওয়ারই আমরা বলছি। হ্যাঁ, আর কি আছে, এটা লোডের পাওয়ার বা পি আউটপুট, একই কথা, সেম জিনিস। হ্যাঁ, এখন তারপরে কি বলছে, বলছে তবে নো লোড কি বের করো, শুধু কি বের করো, হ্যাঁ বলছে নো লোড আর ফুল লোডের 25% লোড অবস্থায় দক্ষতা বের করো। তার মানে নো লোডের দক্ষতা বের করতে হবে, আর ফুল লোডের 25%, ফুল লোড না বলা থাকলেও আমরা ফুল লোড হিসেবে কাজ করি, তাই না? 25% লোডে আমাদের কি বের করতে হবে, দক্ষতা বের করতে হবে। এই হচ্ছে দুইটা প্রশ্ন। তাহলে এক নম্বর নো লোডে দক্ষতা, নো লোড, ঠিক আছে, বুঝো, মানে নো লোডে আমার ইটার মান বের করতে হবে। আচ্ছা, এটা কোন দক্ষতা কি বলেছে, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না ওভারঅল কিছু বলেন, তাহলে বোঝানো এটা কাকে বোঝায়, ওভারঅল কে বোঝাইছে। তাহলে এইখানে দক্ষতার সূত্র তো আমরা জানি পি আউটপুট ডিভাইডেড বাই কি পি ইনপুট, এটা তো প্রাথমিকভাবে জানি, তাই না? আর ওভারঅল ক্ষেত্রে কি হবে, এখানে ইলেকট্রিক্যাল আউটপুট হবে আর এখানে কি হবে, মেকানিক্যাল ইনপুট হবে। হ্যাঁ, এখন তুমি যখন নো লোড মানে কোনো লোড সংযুক্ত করবে না, তাহলে আমার আউটপুটে কোনো কিছু লোড নাই, আর আউটপুট যদি লোড না থাকে তাহলে আউটপুটে কি আমি কোনো পাওয়ার পাবো? তাহলে নো লোডের ক্ষেত্রে আউটপুট পাওয়ারের মান কত হয়, 0। তাই পি ইনপুট যাই হোক না কেন আমার উপরে 0 মানে আমার এখানে কত পার্সেন্ট হবে বলো তো, 0% হবে। এজন্য ইনপুট পাওয়ার নিয়ে এখন মাথা ঘামাইলাম না, বুঝা গেছে জিনিসটা? কারণ আমার আউটপুট পাওয়ার কত, 0, কারণ কোনো লোড নেই, তাই আউটপুট আমি কি পাবো না, কোনো পাওয়ার পাবো না। আর লোড তো কোন জায়গায় থাকে, আউটপুট সাইডে থাকে, লোড লাগাই আমরা বিভিন্ন। তাহলে এখন 0% হয়ে গেল। তাহলে একটা প্রশ্ন উত্তর শেষ। এবার 2 নম্বর বলেছে কয় পার্সেন্ট লোডে, 25% লোড অবস্থায় কি বের করো, দক্ষতার মান বের করো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এবার আবার 25% দক্ষতা, যদি বলতো 25% দক্ষতা না বলে বলতো শুধু দক্ষতা বের করো, অথবা বলতো ফুল লোডে দক্ষতা বের করো, তাহলে আমি কিছুই ভাবতাম না। ফুল লোডে দক্ষতা তাহলে ইনপুট বাই আউটপুট, আউটপুটের সমান আবার কি, যেহেতু সম্পূর্ণটা দক্ষতা তাই কি ইজিআই প্লাস কি লিখতাম, স্ট্রে লস, তাই তো? অথবা সব লস গুলো প্লাস কি আউট ভিএলআই, এটা লিখে দিলাম ইনপুটের জায়গায়, তাই কি না বলো তো? আর আউটপুটের তা তো দেওয়াই আছে আমার কত কিলোওয়াট, 10 কিলোওয়াট, কিন্তু আমার বলেছে 25% লোডে দক্ষতা বের করো। হ্যাঁ, তাহলে 25% লোডে যদি দক্ষতা বের করতে চাই, তাহলে 25% যদি বের করতে চাই, তাহলে মনে আছে যে কপার লসটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা কি লিখব, যে 25% এ কপার লস, তাহলে কি হবে 25 ডিভাইডেড বাই 100, তার মানে স্কয়ার ইনটু কি হবে, ফুল লোড কপার লস। তার মানে যে মানগুলো দেয়া আছে এগুলো সব ফুল লোডের মান। তাহলে এখানে আর্মেচারের কপার লস কত দেয়া আছে, 595, ঠিক আছে? এইটা কি তুমি করতে পারবা, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা তো পরিবর্তন হবে না। এই দুটো তো কনস্ট্যান্ট লস, এটা কি হবে না, পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হলে শুধু কি হবে, আর্মেচারের কপার লসটা হবে। তাহলে এই জন্য লোড চেঞ্জ করলে শুধু কপার লসটাই পরিবর্তন, আর্মেচারের কপার লসটাই পরিবর্তন হবে। তাহলে কত হবে বলো, 37.2 ওয়াট হয়েছে? তাহলে এখন তুমি বলো 25% নিয়ে যখন কাজ করবা তখন কি আর এই 595 নিয়ে কাজ করতে পারবা? পারবা না। তখন তোমার কত নিয়ে কাজ করতে হবে, এই জায়গায় 35 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এইটাই কেন পরিবর্তন হলো, কারণ এটা ভ্যারিয়েবল লস, আর এই স্ট্রে লস আর শান্ট কপার লস আমাদের কি ছিল, কনস্ট্যান্ট লস। তাই লোড পরিবর্তন করলেও আমার এই কনস্ট্যান্ট লস কি হবে না, পরিবর্তন হবে না, শুধুমাত্র ভ্যারিয়েবল লস যেটা ছিল সেটাই পরিবর্তন হয়েছে। এবং কোন সূত্র, সেই সূত্রই লাস্ট লিখে দিয়েছিলাম, ঠিক আছে? এবার আসি, এবার তুমি বলো আরেকটা জিনিস পরিবর্তন হবে, ঠিক আছে? কি পরিবর্তন হয়ে যাবে বলো? এখন দেখো তোমার এখানে তো এইটা লস হয়েছে স্বাভাবিক অবস্থায়, বুঝো? হ্যাঁ, এখন যদি এখানে 25% লোড করে দাও তাহলে লসের পরিমাণটা কমে যাচ্ছে। আর লসের পরিমাণ যদি এখানে কম বেশি হয়ে যায় তাহলে এখানে আউটপুটে আমার কি কম বেশি হয়ে যাবে। আউটপুটকে আগে 10 কিলোওয়াট পেতে এখন 10 কিলোওয়াট পাবা না, কোন এক জায়গায় লস এখন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? তাহলে আউটপুটে অবশ্যই এর ইফেক্টটা পড়বে, এর প্রভাব পড়বে। এইজন্য আউটপুটেও আমার কি হবে, এই জায়গাটায় আউটপুটটাও আমাদের ইফেক্ট করবে। তাহলে আউটপুটটা দেখো কি হবে একটু খেয়াল করো। তাহলে আউটপুট এখন যা পেয়েছো
আউটপুটে যেটা পাচ্ছ সেটা এখন কত পার্সেন্ট হয়ে যাবে 0.25 ইনটু কত হবে 10 ইনটু 10 টু দি পাওয়ার কত 3 কিলোওয়াটকে আমি জাস্ট কিসে করে নিলাম ওয়াটে করে নিলাম আর তার কত পার্সেন্ট এখন নিয়ে কাজ করতে হবে 0.25 নিয়ে কাজ করতে হবে সিম্পল এটার কোনো সূত্র নেই এটা স্বাভাবিক যে চিন্তা করে সেই চিন্তায় যে এত পার্সেন্ট লোড কমছে মানে এই পাওয়ার লস এর কত পার্সেন্ট হবে ওই 0.25% বুঝা গেছে জিনিসটা তাহলে কত হবে আউটপুট পাওয়ার বলো 2500 এবার তুমি সূত্র বসাবো তাহলে এফিশিয়েন্সি বা ওভারঅল এফিশিয়েন্সি সূত্র কি VL IL ডিভাইডেড বাই VL IL প্লাস P টোটাল লস ভাই এই সূত্র কেন দিলেন এখানে ইজি IL স্টিল লস দিতে পারতেন না তো ইজির মানটা তুমি বের করতে পারবে না ভাই আউটটা এবার কি কোন সূত্র আছে না কোন সূত্র না স্বাভাবিক এই এর সাথে কোনো সূত্র না মানে 25% ওর 25% দিয়ে হিসাব করে নিতে হবে তারপরে 50% সূত্র লিখে দিছিলেন হচ্ছে শুধু সেটাতেই যে কপার লসের ক্ষেত্রে শুধু সূত্র যে পি ইনপুট ইকুয়াল হচ্ছে এক সূত্র লিখে দিলেন না একটু আগে কি লিখবে যে পি আর সূত্রটা লিখি বলো পি ইনপুট ইকুয়াল পি আউটপুট প্লাস টোটাল লস ওইটা দিয়ে তো বের করা যাবে না না ওই সূত্রটাই তো এইটা লিখি পাবো বুঝোনি ইনপুটের জায়গায় কি লিখতে পারি যে আউটপুট প্লাস লস ঠিক আছে তাহলে এখন দেখো এই সূত্রটার জায়গায় আরেকটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম কি বলো তো ইজি আই এর প্লাস কি পি স্টেট দিতাম না কিন্তু এইটা যদি দিই তাহলে ইজির মান লাগবে এই ইজি আর আই এর মানটা আমাদের দেয়া নেই কারণ এখানে কোনো রেজিস্ট্যান্সের মান দেয়া নেই তাহলে আমি ইজি আই এর মান বের করতে পারবো পারবো না তাই জন্য আমি এই সূত্র না দিয়ে এই সূত্র দিলাম আর সব লসগুলো আমার দেওয়া আছে তাহলে এবার দেখো তাহলে VLIL এর জায়গায় তো আমার VLIL লাগছে না কারণ সরাসরি আমি কত নিয়ে কাজ করব 2500 নিয়ে কাজ করব মানে আউটপুট তাই তো তাহলে কি লিখবো এখানে VLIL না লিখে তুমি P আউটপুট লিখতে পারো মানে এখানে VLIL নিয়ে আমার আউটপুট আমার সরাসরি আছে কত 10 কিলোওয়াট কিন্তু তার 25% লোড আছে তাই 25% নিয়ে কাজ করছে 2500 প্লাস এবার টোটাল লস আর টোটাল লসের মধ্যে আছে এই যে এই চারটে লস দেওয়াই তো আছে না তাহলে এখন কি হবে 290 প্লাস কি হবে 420 প্লাস হবে কত 120 কিন্তু এই কটা লস ভ্যারিয়েবল তাই এটা 595 না ব্যবহার করে আমি কত ব্যবহার করব 37.2 ইনটু কত হবে 100 তাহলে এটা থেকে যত পার্সেন্ট হবে এত পার্সেন্ট হবে আমার কি 14 তাহলে 25% লোডে কত এফিশিয়েন্সি হবে সেটা আমরা বের করব বুঝা গেছে নাকি এখন এই সিম্পল যা ম্যাথ আছে লস দক্ষতা এগুলো সব তুমি এখন বের করতে পারবে এক্সট্রা আরেকদিন কোনগুলো বোঝাবো হচ্ছে সেপারেটেড জেনারেটর এক্সাইটেড জেনারেটর যেটা ম্যাথ আছে ওইটা একটা করাই দেব আর হচ্ছে কিছু দুই একটা এক্সেপশনাল ম্যাথ আছে ওগুলো করাই দিলে জেনারেটর শেষ হবে তাহলে ওই দুই একটা এক্সেপশনাল ভাবে এখন বাদ বাকি এরকম সিম্পল লস দক্ষতা বা সিম্পল ম্যাথ সব পারবে এগুলো সব ট্রাই করব ঠিক আছে তাহলে শুধু আমি বলে দিই কোনগুলো লাস্টে করা যাবে ওগুলো বাদে যা যা করে থাকবে এগুলো করে ফেলবো এই যে দেখো 7 8 হ্যাঁ 7 8 9 7 8 9 না এগুলো বাদ রাখবা আর তোমরা একটু ধরান লাগবে নাহলে বুঝবে না একবারে 7 8 9 বাদ 16 17 16 না সরি 17 আর 18 বাদ রাখবা আর 20টা ওই যে একই এই 20ও বাদ রাখবা 17 18 20 হয়েছে 22 বাদ রাখবা সর্বোচ্চ দক্ষতা এটা নিজেরা করবে আর লাস্টেরটা 30 এটা বাদ রাখবা আর 29 এটা বাদ রাখবা 30 29 ঠিক আছে তাছাড়া বাদ বাকি যা আছে এগুলো করে ফেলবে হ্যাঁ তাহলে একটা জিনিস বলতে গেলে তাহলে হয়েছে না এটা এখন দেখো কিছু কিছু অঙ্ক পাবো এরকম যে তোমরা কেমিস্ট্রির ম্যাথ পার্টে এমন করেছো না যে P1 V1 বাই T1 সমান কি P
E2 V2/V2 মনে আছে না করেছেন? এবার দেখো আমরা জানি এখানে যে এই আবিষ্ট ভোল্টেজ Eg সমান সমান IT Zn ডিভাইডেড বাই 60 এ গতকালকে করাইছি। এ মানে প্যারালাল পথ, এই 60 এইগুলো সব কনস্ট্যান্ট থাকবে, এগুলো পরিবর্তনশীল না। আচ্ছা পোল এটা পরিবর্তনশীল, একটা জেনারেটর ইন্টারনাল যা গঠন সেগুলো থাকবে, যে পরিবা এটার মান কনস্ট্যান্ট না। কিন্তু ইজির মান পরিবর্তন করতে পারবা যে n মানে স্পিড, স্পিডের সংখ্যা কমিয়ে ফ্লাক্সের সংখ্যা কম বেশি করে কার মান পরিবর্তন করতে পারবা, মানে ইজির মান পরিবর্তন করতে পারবা। এই জন্য কিছু কিছু অঙ্কে এই জন্য এই সূত্র ব্যবহার করেছে যে Eg1 বাই Eg2 সমান সমান phi1 n1 ডিভাইডেড বাই phi2 n2। বুঝা গেছে? এই তুলনা ব্যবহার করা যায়, এগুলো ভ্যারিয়েবল সেগুলো নিয়ে তুলনা করা যায়। এটা একটা গেল কথা। আরেকটা হচ্ছে কি পাইলাম, ও হ্যাঁ বুঝছেন এটা। আচ্ছা আরেকটা হচ্ছে দেখালাম না যে কোর লস বা আয়রন লস দুই প্রকারের ছিল, একটা এডি কারেন্ট লস আরেকটা কি হিস্টেরিসিস লস। এডি কারেন্ট লস সংক্ষেপে লিখলাম, হ্যাঁ এডি কারেন্ট লস আরেকটা কি হিস্টেরিসিস লস। তো এই হিস্টেরিসিস লসকে আমি সংক্ষেপে পিএইচ দ্বারা প্রকাশ করলাম। এই পিএইচ সমান লেখা যায় এ এন বা এ এফ, ঠিক আছে? এই এটা কনস্ট্যান্ট, এন মানে স্পিড আর এফ যদি যখন দিব তখন ফ্রিকোয়েন্সি বোঝায়। আর এডি কারেন্ট লস পিইডি লিখলাম, হ্যাঁ এডি, তাহলে এটা সমান লেখা যায় বিএন স্কয়ার বা বিএফ, ঠিক আছে? এই বিটাও এখানে কি কনস্ট্যান্ট। তাহলে এই কোর লস সমান তুমি কি লিখতে পারো, দুইটা লসের যোগফল পিইডি প্লাস কি বলো তো পিএইচ, ঠিক আছে? তাহলে এখান থেকে কয়টা সূত্র হলো, তিনটা। এই কোর লস সমান এটা তো তোমার মুখস্থ, তুমি জানো এডি কারেন্ট লস হিস্টেরিসিস যোগ করলে কোর লস পাবা, আর এই হিস্টেরিসিস লসের সূত্র আর এই যে কোর লসের সূত্র আর হিস্টেরিসিস লসের সূত্র, ঠিক আছে? এটা দুই একটা অঙ্কে আছে, এটা দেখলে বুঝতে হবে এ আর বিটা কি এবং কনস্ট্যান্ট, ঠিক আছে?